This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিহরপাড়ার আকুন্দবেড়িয়ার ছবি দেখাতে হবে। অনির্বাণ, সেখানে তৃণমূল কর্মীর বাড়িতেই বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। একেবারেই তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমা থেকে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরিত্যক্ত শৌচালয়ে বোমাগুলি রাখা ছিল এবং অভিঘাতটা ছবিটা দেখে পরিষ্কার হচ্ছে, ভিডিও দেখে, যে কংক্রিটের দেওয়াল রীতিমতো ধসে পড়েছে এবং যে জায়গাগুলো চির ধরেছে সেটাও সাংঘাতিক। তার মানে কত সংখ্যক বোমা সেখানে মজুদ ছিল জানাবেন আমার সহকর্মী কৌশিক সঙ্গে রয়েছেন। কৌশিক, কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজ বিকেলে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় এবং সেখানে বোমা বিস্ফোরণ হয় বলে জানতে পারে এলাকার মানুষজন এবং এই ঘটনায় কিন্তু একজন আহত হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে 5 থেকে 10টি মতো বোমা সেখানে মজুদ রাখা ছিল সেই পরিত্যক্ত শৌচালয়ের কাছে, সেই বোমা ফেটে কিন্তু এইরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার যে এর আগে বোমা মজুদ করা হচ্ছিল এলাকায় অশান্তি সৃষ্টি করতে নাকি অন্য কিছু, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। একদম, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং যে ভিজুয়াল আমরা দেখলাম রীতিমতো ভয়ানক, যে কংক্রিটের দেওয়াল ধসিয়ে দিয়েছে, একেবারে চির খেয়ে গিয়েছে এবং পুলিশের অনুমান 5 থেকে 10টি বোমা হয়তো সেখানে মজুত করে রাখা হয়েছিল। তোপের নাম নাগরিকত্ব, তার পাসপোর্ট নাকি মতুয়া কার্ড, সেই কারণে মতুয়া কার্ড নিতে হুড়োহুড়ি। আর যে কার্ড করতে 3 টাকা খরচ সেখানে নেওয়া হচ্ছে নাকি 85 টাকা। মৌচাকে ঢিল মেরেছেন তৃণমূল সাংসদ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর, আর তাতেই ধোঁয়াশায় মতুয়া সম্প্রদায়ের লোকজন। নির্বাচন আসলে ও ভাই মতুয়া ভোট দাও। স্টেট মিনিস্টার শান্তনু ঠাকুর সেখানে আবার সে মতুয়াদের টাকা নিয়ে কার্ড বানাচ্ছে। টাকা দিলেই মতুয়া কার্ড। নিজের আত্মীয় তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মারাত্মক অভিযোগ ঘিরে বঙ্গ রাজনীতি তোলপাড়। গত বছর সিএএ কার্যকর হওয়ার পর থেকেই বদলাতে থাকে ছবিটা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, মতুয়া মহাসংঘের সদস্য বা মতুয়া কার্ড থাকলে নাগরিকত্ব পেতে সমস্যা হবে না। শান্তনুর আশ্বাসে মতুয়া ঠাকুর বাড়িতে ভিড় বাড়তে থাকে। অভিযোগ, মতুয়া কার্ডের জন্য সামান্য খরচ হলেও নেওয়া হচ্ছে অনেক বেশি টাকা। এই যে মতুয়া কার্ডগুলো যে করছে, এক একটা কার্ড 80-85 টাকা করে নেয়, কম করে 2-2.5 কোটি 3 কোটি লোকের কার্ড করছে, প্রচুর টাকা কি করছে। আর এই কার্ডে কি হবে কিছু বোঝা যাচ্ছে না। যে কার্ড করতে 2 টাকা 35 পয়সা লাগে, সেখানে মতুয়া সম্প্রদায় মানে গরিবী লোক, তাদের কাছ থেকে 85 টাকা করে নেওয়া মানে প্রচুর টাকা এবং প্রায় 2.5 কোটি লোককে এই কার্ড দেওয়া হয়েছে। মমতা বালা ঠাকুরের অভিযোগ নিয়ে উত্তর দিতে চাননি শান্তনু ঠাকুর। তবে কার্ডের জন্য টাকা নেওয়ার কথা কার্যত মেনে নিয়ে মতুয়া মহাসংঘের দাবি রাজনৈতিক কারণে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। উনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে খুশি করার জন্য এবং দলকে খুশি করার জন্য টাকা নিচ্ছে। টাকা নিয়ে উনি খাটাচ্ছে, উনি নিজের ব্যক্তিগত হিসেবে টাকা রাখে না, ঠাকুরবাড়ি কোনো কাজের জন্য এই টাকাটা নেওয়া হচ্ছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সূত্রে জানা গেছে, রাজ্যে মতুয়া ভোটার 1 কোটি 80 লক্ষ। 100টি বিধানসভা আসনে মতুয়া ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি। 100টি আসনের মধ্যে অন্তত 21টি আসনে মতুয়া ভোটই সংখ্যাগরিষ্ঠ। 2021-এ মতুয়া প্রধান 21টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল 12টিতে যেতে বিজেপি 9টিতে। বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এবং ব্যারাকপুর লোকসভায় মতুয়াদের প্রভাব রয়েছে। কিছুদিন আগে মতুয়া কার্ড জালিয়াতির অভিযোগ উঠেছিল, আর এই প্রেক্ষাপটে টাকার বিনিময়ে মতুয়া কার্ডের অভিযোগ ঘিরে মতুয়ারাই বিভ্রান্ত। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের সন্দেহ পরিযায়ী শ্রমিকের তথ্য নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানা বিজেপি সরকার। পাল্টা এ নিয়ে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলের চেষ্টা চলছে, আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক আটকের অভিযোগ। বাংলাদেশি সন্দেহে মালদার চাঁচলের 8 শ্রমিক আটক হরিয়ানা। থানায় নিয়ে গিয়ে নিগ্রহ এবং হেনস্থার অভিযোগ পরিযায়ী শ্রমিকের পরিবার। বাংলাদেশি সন্দেহে শ্রমিক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের আটক করে পুলিশ। আধার কার্ড সহ একাধিক সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক করা হয়েছে বলে অভিযোগ। দিল্লিতে গেছিল আমার একটা ভাই খাটতে, তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। এবারের দিন আমার কাকু রুমে বসেছিল, তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে। ঢুকে বলছে আমার কাকুকে চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো। দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, বাংলায় কথা বলাই অপরাধ। ফালাকাটার এক বাসিন্দাকে এনআরসি নোটিশের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আতঙ্কিত ফালাকাটার জটেশ্বরের শীল পরিবার। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে অঞ্জলি শীলের নামে নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 19শে অগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। নোটিশের নিচে ফালাকাটা থানার উল্লেখ, উপরে কোচবিহার এসপি অফিসের সিল। জেলার নাম গড়মিলের কারণে এই নোটিশ আলিপুরদুয়ারের বদলে কোচবিহার এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের একজনের কাছে অঞ্জলি শীল নিত্যশীল স্বামী। আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝাড় বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। জগদীপ ধনকর কেন ইস্তফা দিলেন? সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই কেন এমনটা হলো? জল্পনার ঝড় বইছে দেশের রাজনৈতিক মহলে। কারো দাবি, বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করাতেই ধনকরের উপর সরকারের অসন্তোষ। কেউ আর বলছেন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি এর কারণ। বিভিন্ন তত্ত্ব নিয়ে চলছে জোর চর্চা। কথা ছিল 2027-এর আগস্ট পর্যন্ত পদভার সামলাবেন, কিন্তু 11 দিন আগে যে কথা বলেছিলেন সে কথা তিনি রাখলেন না। বাদল অধিবেশনের প্রথম দিনই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। হঠাৎ হলোটা কি? মেয়াদ শেষের আগেই কেন ইস্তফা দিলেন ধনকর? জল্পনা ঝড় বইছে সংসদের ভিতরে বাইরে। সরগরম জাতীয় রাজনীতি। রাষ্ট্রপতিকে পাঠানো ইস্তফাপত্রে অসুস্থতার কারণ দেখিয়েছেন জগদীপ ধনকর। তার ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই সুরে কথা বলেছেন বিজেপি নেতারাও। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার। ইজ এ হেলদি ম্যান, আই থিংক হিজ হেলথ ইজ অ্যাবসলিউটলি ওকে। কিন্তু বিরোধীদের মতে বিষয়টি এত সহজ নয়। অনেক রাজনৈতিক অঙ্ক লুকিয়ে আছে এর মধ্যে। सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है, ये अजीब वायरस भाजपा में घूमती रहती है। मुझे इस सरकार की कुछ चीजें जो बेहद परेशान करती हैं, ओपेसिटी इनका हॉलमार्क हो गया है, गैर पारदर्शिता। 2022-এর আগস্টে উপরাষ্ট্রপতি পদে শপথ নেন জগদীপ ধনকর। তার হঠাৎ পদত্যাগের নেপথ্যে দিল্লি রাজনীতির অলিন্দে ভেসে বেড়াচ্ছে একাধিক তত্ত্ব। রাজনৈতিক মহলে প্রশ্ন, বিচারপতি যশবন্ত ভার্মার অপসারণে বিরোধীদের আনা ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করতেই সরকারের চাপে পড়েছিলেন কি ধনকর, নাকি বিজেপির অভ্যন্তরীণ কোনো রাজনীতি? ভোটমুখী বিহারের কথা ভেবে কোনো হিসেব নিকেশ? জল্পনা চলছে। সাইডলাইন করার জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট করতে পারে নরেন্দ্র মোদী। এটাও আবার শুনলাম যে नीतीश कुमार जाते चीफ मिनिस्टर ना हो तार जन्य करते पारे। तो somebody is resting, अब उस पर भी आप राजनीति कर रहे हैं, मतलब हद हो गई। राजनीति का लेवल दिन ब दिन नीचे गिरता जा रहा है। जगदीप धनकर पोर खाওয়া রাজনীতিবিদ। জনতা দল কংগ্রেস হয়ে যোগ দেন বিজেপিতে। বর্তমান রাজনীতিতে তিনি মোদী শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।
2019 থেকে 2022 পর্যন্ত বাংলার রাজ্যপালের দায়িত্বে ছিলেন ধানকার। সেই সময় বিভিন্ন ইস্যুতে রাজ্য এবং রাজভবনের সংঘাত সংবাদ মাধ্যমের শিরোনাম হতো। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো না শারীরিক সুস্থতার ব্যাপারটা নিয়ে। পরিষদীয় রীতিনীতির ব্যাপারে আমাদের অনেক জায়গায় মতের মিল না থাকলেও ব্যক্তিগত স্তরে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। বিরোধী শিবিরের কাছে রাতারাতি ভালো লোক হয়ে গেছিলেন ধানকার। রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, জগদীপ ধনকর সবসময় 2014 পরের ভারতের প্রশংসা করে এসেছেন, কিন্তু একইভাবে কৃষকদের দাবি দাবাও তুলে ধরেছেন তিনি। কার্যক্ষেত্রে ক্রমবর্ধমান অহংকারের সমালোচনা, বিচার ব্যবস্থার দায়িত্ববোধ মনে করিয়ে দিয়েছেন জগদীপ ধনকর। বর্তমান G2 সরকারের আমলে তিনি বিরোধীদের যতদূর সম্ভব জায়গা করে দেওয়ার চেষ্টা করেছেন। নিয়মকানুন সংসদীয় রাজনীতির ব্যাপারে তিনি এক কথার মানুষ, কিন্তু তিনি মনে করতেন যে এসব কথা কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। জয়রামের কথা শুনলে বিশ্বাস করা মুশকিল, শেষ অধিবেশনে এই ধনকরের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ধনকরের ইস্তফা রাজনীতির নিয়ম মেনেই কংগ্রেসের কাছে পড়ে পাওয়ার সুযোগ, আর বিজেপির জন্য দৃশ্যতেই অস্বস্তির কারণ। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। চোখের সামনে যা দেখা যায় তা কি সবসময় সবটা সত্যি হয়? মানে হিরণ দিলীপে যেভাবে তাল ঠোকাঠুকি, আবার দেবকে আক্রমণের সময় একই তাল। শত্রু মিত্র, এই যুক্তি কিন্তু টিকছে না। এসব দেখে কেউ কেউ বলছেন, তবে কি এই শত্রুতা লোক দেখানো, নাকি সত্যি সত্যি প্রতিদ্বন্দ্বিতা দুজনের? আমরা যদি বলার চেষ্টা করবো, যতদিন না ভারতীয় জনতা পার্টির সুশাসন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ততদিন হিরণ লড়াই করছিল, হিরণ লড়াই করবে। কখনো তারা একে অপরের ঘোর শত্রু, আবার আশ্চর্যভাবে দুজনের শত্রু কিন্তু একজনই। শত্রুর ক্ষেত্রে দুজনের প্রায় একই রাগ। বেশ কিছুদিন ধরে খড়গপুর সদরের বর্তমান বিজেপি বিধায়ক আর প্রাক্তন বিধায়কের যা হাবভাব, তাতে কে কখন কার শত্রু কার মিত্র সেসব যেন গুলিয়ে যাচ্ছে রেল শহরের বাসিন্দাদের। দিলীপ ঘোষ আসা ভালো, কেননা নতুন লোককে দিলে কাজ হবে, পুরনো লোক কোনোদিন কাজ করবে না, পকেট ভরবে। কাজ করছে, আসলে ধাঁধা তো নেতাদের কথাতেই। ঘাটালে তারকা সাংসদ দেবকে নিয়ে যখন তীর ছুটছেন দিলীপ ঘোষ, তখন হিরণ কি বললেন শুনুন। ভালো ছিল, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? ভারতীয় জনতা পার্টিকে বলা যে তাহলে লোকসভায় কেন আমরা লড়লাম, যদি একজন নিষ্পাপ মানুষ হয় তাহলে তার বিরুদ্ধে লড়াই উচিত হয়নি। তাহলে 21শে জুলাই খড়গপুরে দিলীপকে যে কর্মসূচিতে দেখা গেছিল তা যে দলেরই, তা জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আবার সোশ্যাল মিডিয়া একটি পোস্টে দিলীপ ঘোষকে ট্যাগ করেন হিরণ। এর মাধ্যমে যাতে কেউ তাকে ব্যাঘাত না করে সেই বার্তাই কি পেলেন দিলীপ? তা নিয়ে যখন নানা জল্পনা, তখন জল আরও নতুন করে ঘুলিয়ে দিলেন হিরণ। প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি, আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই। 2016তে দিলীপবাবু বিধায়ক হচ্ছেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন, 10 বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন। আর এসবের মধ্যে কিন্তু অদৃশ্য ত্রিকোণের তৃতীয় বিন্দুর মতন রয়েছেন দেব। তাকে নিয়ে দিলীপ এবার ফোঁস করে উঠেছেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরণের। তবে ঘাটালে তারকা সংসদ কোনো মন্তব্যই করতে চাননি। 2016 বিধানসভা ভোট থেকে টানা কোনো বিধায়ক থিতু হতে পারেনি খড়গপুর সদরে। 2016তে এখানে জিতেছিলেন দিলীপ। তিনি সাংসদ হওয়ায় উপনির্বাচনে খড়গপুর দখল করে তৃণমূল। 2 বছর পর হিরণ ওই কেন্দ্রে জয়ী হন। 2024-এ লোকসভা ভোটে মেদিনীপুরে তৃণমূল জিতলেও খড়গপুর সদর থেকে প্রায় 21,000 ভোটের লিড পেয়েছিল বিজেপি। 26-এর মহাযুদ্ধের আগে অনেকেরই প্রশ্ন, খড়গপুর সদরের দরজা কার জন্য খোলা? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর শর্মিষ্ঠা, এই প্রথম অর্থাৎ রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন। আপনারা জানেন ইতিমধ্যেই সংসদের অধিবেশন শুরু হয়েছে। দিল্লিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার পরই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রমিক ভট্টাচার্য। দেখছেন সেই ছবি, সাক্ষাতের মুহূর্তের ছবি। মনে আছে
রয়েছে সন্দেশখালী ধামাখালী একটি হোটেলে 10 কোটি টাকা জাল নোট উদ্ধার হয়েছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার সেই ঘটনায় ভাঙড় যোগ। জাল নোটে চলছিল টোটো কোম্পানি। পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের টোল বেরিয়ায় গত কয়েক মাস ধরে দোকান ভাড়া নিয়ে চলছিল এই কারবার। একটি সংস্থার নামে চলছিল টোটো ও ইলেকট্রিক স্কুটারের ব্যবসা, আর পিছনে চলছিল জাল নোটের কারবার। জাল নোট কাণ্ডে ধৃত দুজনকে সঙ্গে নিয়ে এসে ভাঙড়ে তল্লাশি চালায় সন্দেশখালী এবং পোলেরহাট থানার পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার 3টি ল্যাপটপ, 4টি হার্ড ডিস্ক এবং বেশ কিছু ফাইল উদ্ধার হয়েছে। গতকালই কিন্তু শর্মিষ্ঠা এই জাল নোটের কারবার সঙ্গে সংযোগ রয়েছে এই সন্দেহে, অর্থাৎ সন্দেশখালী জাল নোটের কারবারের সঙ্গে সংযোগ রয়েছে এই সন্দেহে বীরভূম থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে, রামপুরহাট থেকে। শর্মিষ্ঠা, এক মহিলাকে গ্রেফতার করা হয়।